প্রিয় ও স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের থাকবে তৃতীয় অধ্যায় অর্থাৎ ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি। পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য। সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি। অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট। আর নবম অধ্যায় আজকের ভারত। এই বিষয়গুলি তোমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। ভালো করে তোমরা প্রশ্ন কাঠামো এবং সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 2023 সালের ইতিহাসের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও যে কোনো 14টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। প্রথম, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, রাজিয়ানা, আলাউদ্দিন খলজি। উত্তর হবে কুতুবুদ্দিন আইবক। প্রশ্ন, ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে, 1230 খ্রিস্টাব্দে, 1129 খ্রিস্টাব্দে না 1130 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1229 খ্রিস্টাব্দে। প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অনুবাদকের নাম? কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, চণ্ডীদাস। উত্তর হবে মালাধর বসু। প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, 25শে জানুয়ারি না 26শে জানুয়ারি? উত্তর হবে 26শে জানুয়ারি। প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজেন্দ্র প্রসাদ। উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। তন্ত্র শব্দটির অর্থ আইন, শাসন, ব্যবস্থা না সংবিধান? উত্তর হবে ব্যবস্থা। শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের চরিত্র ছিল রাজনৈতিক, ধার্মিক, সামাজিক না অর্থনৈতিক? উত্তর হবে রাজনৈতিক। প্রশ্ন, যাত্রা ছিল প্রধানত সৈনিক, ব্যবসায়ী, কৃষক না দিনমজুর? উত্তর হবে কৃষক। প্রশ্ন, বজ্রযান মতের নেতাদের বলা হতো চেট্টি, সিদ্ধাচার্য, নবী না খলিফা? উত্তর হবে সিদ্ধাচার্য। প্রশ্ন, দ্বীন ইলাহি প্রবর্তন করেন বাবর, শাহজাহান, জাহাঙ্গীর না আকবর? উত্তর হবে আকবর। প্রশ্ন, ইকতা ব্যবস্থা চালু করেন ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, রাজিয়ানা, মোহাম্মদ বিন তুগলক? উত্তর হবে ইলতুৎমিশ। প্রশ্ন, গীত গোবিন্দম রচনা করেন ধৈ শরণ, জয়দেব না উমাপতি ধর? উত্তর হবে জয়দেব। প্রশ্ন, খানুয়ার যুদ্ধ হয়েছিল 1626, 1527, 1528 না 1529 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1527 খ্রিস্টাব্দে। প্রশ্ন, একজন সুফি সাধক হলেন চৈতন্যদেব, সেলিম চিস্তি, মীরাবাঙ্গা, গুরু নানক? উত্তর হবে শ্রী চৈতন্যদেব। শিবাজির শিক্ষকের নাম? জয় সিং, শাহজি, দাদাজি কোন্ডদেব? উত্তর হবে দাদাজি কোন্ডদেব। এটা কোন্ডদেব হবে, কওকা কোন্ড, দয়কাব্য দেব, কোন্ডদেব। সম্রাট আকবরের সময় আয়তনের ছোট ছবিগুলোকে বলা হতো ক্যালিগ্রাফি, চিত্রকলা, মিনিয়েচার? হতে হবে মিনিয়েচার। প্রশ্ন, শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম? ত্রিপিটক, বাইবেল না গুরু গ্রন্থ সাহিব? উত্তর হবে গুরু গ্রন্থ সাহিব। দুই দাগের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 16 = 16। প্রথম রয়েছে এক কথায় উত্তর দাও। প্রথম, শিবাজির 8 জন মন্ত্রীকে কি বলা হতো? উত্তর লিখবে অষ্টপ্রধান। প্রশ্ন, ভারতে কাগজ ও রেশম শিল্পের পদ্ধতি কোন দেশ থেকে আসে? উত্তর লিখবে চীন। প্রশ্ন, পৌরসভার সদস্যদের কারা ভোট দিয়ে বেছে নেন? উত্তর লিখবে পৌরসভার স্থায়ী বাসিন্দারা। প্রশ্ন, কোন দেশের সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান? উত্তর লিখবে ভারতের। সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। দেশে দুর্ভিক্ষ, মহামারী বা যুদ্ধ লাগলে খাদ্যশস্যের দাম বাড়তো? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। সুলতানি ও মোগল যুগে সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল হাড়ভাঙা পরিশ্রম আর অভাবের সংসার? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। প্রশ্ন, খালসা হলো শিখদের ধর্মীয় সংগঠন? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। প্রশ্ন, মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্রের হাতেই মণিপুরি রাসলীলার ধারাগুলি বিকশিত হয়? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরে হচ্ছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, কস্তম্ভের হচ্ছে শাহজাহান, গুরু নানক, প্রথম বাজিরাও, ডক্টর বি.আর. আম্বেদকর। আর খস্তম্ভের হচ্ছে সাধক, সংবিধান, তাজমহল, পেশোয়ার। শাহজাহান হবে তাজমহল, গুরু নানক হবে সাধক, প্রথম বাজিরাও হবে পেশোয়া, আর ডক্টর বি.আর. আম্বেদকর হবে সংবিধান। পরে যে শূন্যস্থান পূরণ করো। জ্ঞানপ্রভ ছিলেন তিব্বতের ড্যাশ? উত্তর লিখবে রাজা। প্রশ্ন, খালিফা কথার অর্থ হলো ড্যাশ? উত্তর লিখবে প্রতিনিধি বা উত্তরাধিকারী। পরে হচ্ছে পাগলা রাজা বলা হতো ড্যাশকে? উত্তর লিখবে মোহাম্মদ বিন তুগলককে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ড্যাশ? উত্তর লিখবে 1526 খ্রিস্টাব্দে। তিনি দেখা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝায়? উত্তর লিখবে দক্ষিণ ভারতে মূলত চোল শাসনকালে কৃষিজমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমিদান করা হতো, আর
অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেয়া হতো যার কর নেওয়া হতো না। এই জমি হবে জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেবের ব্যবস্থা বলা হতো। পরে হচ্ছে খলিফা কাকে বলা হতো, তার সাথে দিল্লি সুলতানের ওপর খলিফার অধিকার ছিল কেন? তো লিখবে হজরত মোহাম্মদের মৃত্যুর পর যিনি ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন তাকে বলা হতো খলিফা। আবার খলিফা ইসলাম জগতের প্রধান ধর্মগুরু। পৃথিবীতে ইসলামের আওতায় যত অঞ্চল আছে তার মূল শাসক হলেন খলিফা। দিল্লিতে ইসলাম শাসন বা সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, ফলে দিল্লির সুলতানির ওপরেও খলিফার অধিকার ছিল। পরে যে সিজদা ও পাইবস বলতে কী বোঝাতে লিখবে সিজদা ও পাইবস এই দুটি ছিল পারসিক প্রথা। দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবন নিজের রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য এই দুটি রীতি চালু করেছিলেন। সিজদার অর্থ হলো সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, আর সুলতানের পদযুগলকে চুম্বন করাকে বলা হতো পাইবস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। পরে হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কী? উত্তর লিখবে 1556 খ্রিস্টাব্দে আকবরের অভিযোগ বৈরাম খাঁর নেতৃত্বে মুঘল বাহিনী এবং হিমুর নেতৃত্বে আফগানদের মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। গুরুত্ব এক, এই যুদ্ধে আকবর জয়লাভ করেন এবং দিল্লিতে পুনরায় হারানো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 2, এই যুদ্ধে জয়লাভ করার পর আকবর একে একে মধ্য ভারত ও উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিতোর, গুজরাট, বাংলা ইত্যাদি অঞ্চল জয় করে মুঘল আধিপত্য স্থাপন করেন। পরে হচ্ছে সড়ক পথে ভারত এবং মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে কিভাবে ব্যবসা বাণিজ্য চলতো? তো লিখবে সড়ক পথে ভারতীয় সামগ্রীর ব্যবসা হতো প্রধানত মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে। এই বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল মুলতান শহর। সড়কপথের মধ্যে এশিয়া থেকে মূল্যবান ধাতু যেমন সোনা, রূপো ও নানাবিধ রত্ন আমদানি হতো। আলেকজান্দ্রিয়া, ইরাক ও চীন থেকে আসতো ব্রোকেট ও রেশম। ফলে শ্রীচৈতন্য জীবনী কাব্য কাকে বলে? তাহলে শ্রীচৈতন্যদেবের জীবন এবং কাজ নিয়ে বাংলা সাহিত্যে অনেক বৈষ্ণব কবি বহু কাব্য রচনা করেছেন। এগুলিকে শ্রীচৈতন্য জীবনী কাব্য বলা হয়। শ্রীচৈতন্য জীবনী কাব্য থেকে সমকালীন সমাজের নানা দিক সম্পর্কে বহু তথ্য জানা যায়। এছাড়া চৈতন্যদেবের ব্যক্তিজীবন সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যায়। পরে হচ্ছে মাবলে বা মাওয়ালি কাদের বলা হতো? তো লিখবে শিবাজি পুনের আশেপাশে অঞ্চলগুলি আক্রমণ করেন। এই আক্রমণের সময় তিনি মাওয়াল অঞ্চল থেকে একদল পদাতিক সেনা সংগ্রহ ও নিয়োগ করেন। এদের বলা হতো মাবলে বা মাওয়ালি। এরা তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। পরে হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে? তো লিখবে সব দেশেই বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগ থেকে আলাদা করে রাখা হয়, কোনোভাবেই যাতে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য এই ব্যবস্থা। এক কথা একে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। গণতন্ত্র যাতে বলবৎ থাকে তার জন্যই নীতি গ্রহণ করা হয়। বলছে ব্লক ও জেলা কীভাবে গঠিত হয়? তো লিখবে অনেকগুলি গ্রাম নিয়ে গড়ে ওঠে ব্লক, কয়েকটি ব্লক নিয়ে গঠিত হয় জেলা। চারে দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 গুণ 5 = 15। প্রথম, পাল ও সেন যুগের কর ব্যবস্থা কেমন ছিল? পয়েন্ট করে ভূমিকা। পাল ও সেন যুগে রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন। এক, কৃষি কর। রাজারা উৎপন্ন ফসলের 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগ্যের জন্য ফুল, ফল, কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। 2, বাণিজ্য কর। বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিত। নম্বর, অন্যান্য কর। এছাড়াও প্রজারা নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের ওপরেও কর দিতে হতো গ্রামবাসীদের। হাট ও খেয়াঘাটের ওপরে কর চাপানো হতো। পরের প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্যচর্চার পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর লিখবে ভূমিকা। বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যানুরাগী। অনেক কবি ও সাহিত্যিক তার রাজসভা অলঙ্কৃত করতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কবি জয়দেব। লক্ষণ সেনের সভাকবি জয়দেব ছিলেন বিখ্যাত সাহিত্যিক। কাব্যের নাম হলো গীত গোবিন্দম বা গীত গোবিন্দ। এই কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। ধৈ, তার রাজসভার আর এক কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। পঞ্চরত্ন, জয়দেব ও ধৈ সহ আরও 3জন কবি গোবর্ধন, উমাপতি ধর এবং স্বয়ং লক্ষণ সেনের সভা অলঙ্কৃত করেছিলেন। এই 5জন কবিকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। এছাড়াও লক্ষণ সেনের মন্ত্রী হলয়ুদ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছিলেন। লক্ষণ সেন নিজেও পিতার অসমাপ্ত অদ্ভুত সাগর বইটি সমাপ্ত করেন। বলছে ইকতা কি ইকতাদার কাদের বলা হতো? উত্তর লিখবে ইকতা।
দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতাদার। ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি অনেক কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। পরের প্রশ্ন, সুলতান ফিরোজ শাহ তুগলক কী কী জনকল্যাণমূলক কাজ করেছিলেন? পয়েন্ট করে ভূমিকা। ফিরোজ শাহ তুগলক তার দান, দয়া, ইসলাম ধর্মের প্রতি অনুরাগ ও সাহিত্যনিষ্ঠার জন্য ইতিহাসে আদর্শ মুসলিম নরপতি হিসাবে বিখ্যাত হয়ে আছেন। এক নতুন নগর হাসপাতাল স্থাপন। তিনি একাধিক নতুন নগর, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এবং বাগান তৈরি করেন। দারিদ্রদের অর্থ সাহায্য দান। তিনি দরিদ্রদের অর্থ সাহায্যের ব্যবস্থা করেন। বেকার সমস্যার সমাধান। সুলতান বেকারদের নাম নথিভুক্ত করে তাদের কর্মসংস্থানের জন্য একটি নিযুক্ত দপ্তর স্থাপন করেন। কৃষির উন্নতি। তিনি কৃষির উন্নতির জন্য সেচ ব্যবস্থার উন্নয়ন করেন, বেশ কিছু খাল খনন করেন। তাছাড়া যেসব জমিতে চাষ হতো না, সুলতান সেই জমি সংস্কার করেন। শেরশাহ যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের উন্নতি করেছিলেন? শেরশাহ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য পুরনো সড়কগুলি সংস্কার করেন এবং নতুন সড়ক নির্মাণ করেন। এক, তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন। রাস্তাটির নাম ছিল সড়ক-ই-আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে পরিচিত হয়। দুই, তিনি আগ্রা থেকে যোধপুর এবং চিতর পর্যন্ত একটি সড়ক তৈরি করেন। এছাড়া তার আমলে লাহোর থেকে মুলতান পর্যন্ত একটি রাস্তা বা সড়ক তৈরি হয়। পরের প্রশ্ন, বারোভূঁইয়া কাদের বলা হতো? মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলায় যে 12 জন হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন তাদের একসঙ্গে বারোভূঁইয়া বলা হতো। বারোভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12 থেকে অনেক বেশি। বারোভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ। শেষ পর্যন্ত জাহাঙ্গীর এদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। পরের প্রশ্ন, দিন ইলাহি কি উত্তরে? খ্রিস্টীয় 1570-এর দশকে মুঘল সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে নানান ধর্মের গুরুদের ডেকে ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করতেন। এই সব আলোচনার ভিত্তিতে তিনি দিন ইলাহি নামে এক নতুন মতাদর্শ চালু করেন। ফরের শব্দ দিন ইলাহির অর্থ হল ঈশ্বরের প্রতি বিশ্বাস। আবুল ফজল ও বদাউনি এই ধর্মমতকে তৌহিদ ইলাহি বা স্বর্গীয় একেশ্বরবাদ বলে উল্লেখ করেছেন। আকবর বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দমতো কিছু বৈশিষ্ট্য বেছে নিয়ে তার উপর ভিত্তি করে দিন ইলাহি তৈরি করেন। তিনি নিজের সভাসদদের মধ্যে এর প্রচলন করেছিলেন। বেশ কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্যে দিয়ে তারা বাদশাহের প্রতি সম্পূর্ণ অনুগত থাকার শপথ নিত। এই হলো দিন ইলাহি। পরে হচ্ছে, কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? এই সন্ধির ফল কি হয়েছিল? তো লিখবে 1665 খ্রিস্টাব্দে মুঘলদের তরফে রাজা জয় সিং এবং মারাঠা নেতা শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। এই সন্ধির ফলে শিবাজি মুঘলদের 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। 2, শিবাজি মুঘল দরবারে গেলে অপমানিত ও বন্দী হন। তাকে আগ্রা দুর্গে বন্দী করে রাখা হয়। সেখান থেকে পালিয়ে এসে শিবাজি পুনরায় দাক্ষিণাত্যের মুঘলদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়। পরে সরকারের কাজ কী কী? উত্তর লিখবে, দেশের জনগণ নির্বাচনে ভোট দিয়ে 5 বছরের জন্য সরকার বেছে নেন। সরকারের কাজ: 1, দেশে শাসন ব্যবস্থা পরিচালনা করা। 2, জনগণের কল্যাণ করা এবং জনগণ যাতে ভালো থাকে তার উদ্যোগ নেওয়া। দেশের স্বাধীনতা রক্ষা করা, কর সংগ্রহ করা, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও উন্নতির জন্য কাজ করা, সংবিধান মেনে দেশ শাসন করা। পৌরসভার কাজগুলি লেখো। 1, পৌরসভার এলাকার বসবাসকারী জনগণের মধ্যে সেবামূলক কাজ করা। 2, জনগণের স্বাস্থ্য বিষয়ে দায়িত্ব পালন করা। 3, শহরের উন্নয়ন ও আইন শৃঙ্খলা দেখাশোনা করা। 4, শহরে পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ করা, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রভৃতি। 5, বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি বানিয়ে শিক্ষার প্রসার ও স্বাস্থ্য উন্নয়নে পৌরসভাগুলিকে বিশেষ উদ্যোগ নিতে হবে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও। যে কোনো 3টি প্রতি দিবস নির্মাণ 5 করে। 5 × 3 = 15। প্রথম, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। ভালো করে দেখে নাও, আমি আর উত্তরটা মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরে 1 দিয়ে পয়েন্ট করবে উদ্দেশ্য। ভালো করে দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে রাজ কর্মচারী নিয়োগ।
3 দিয়ে পয়েন্ট করবে রেশন ব্যবস্থা, আর শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। দেখো, প্রথম পয়েন্ট করবে ভূমিকা, পরের পয়েন্ট করবে সিংহাসন লাভ, পরের পয়েন্ট করবে কৃতিত্ব। 1 দিয়ে পয়েন্ট করবে শান্তি প্রতিষ্ঠা, 2 দিয়ে পয়েন্ট করবে রাজ্য জয়। ভালো করে দেখে নাও। 3 দিয়ে পয়েন্ট করবে শাসন পরিচালনা, 4 দিয়ে পয়েন্ট করবে অভিজাতদের ক্ষমতার হ্রাস, 5 দিয়ে পয়েন্ট করবে পতন। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন তোমার রয়েছে মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরের পয়েন্ট করবে সাম্রাজ্য বিস্তার। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে, বা এখান থেকে তোমরা কিন্তু উত্তরগুলো মুখস্থ করে নেবে। পরের পয়েন্ট করবে শাসন ব্যবস্থা, তারপরের পয়েন্ট করবে মানসবদারি প্রথা, তারপরের পয়েন্ট করবে রাজস্ব ব্যবস্থা, তারপরের পয়েন্ট করবে ধর্মীয় উদারতা, পরের পয়েন্ট করবে বিদ্যোৎসাহিতা, আর শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, দিল্লির সুলতানের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? পয়েন্ট করবে ভূমিকা, তারপরে পয়েন্ট করবে ব্যবসা বাণিজ্যের বিস্তারের কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে নতুন শহর প্রতিষ্ঠা ও সংস্কার, 2 দিয়ে পয়েন্ট করবে উন্নত যোগাযোগ ব্যবস্থা, 3 দিয়ে পয়েন্ট করবে মুদ্রা প্রবর্তন, 4 দিয়ে পয়েন্ট করবে হুন্ডি ব্যবস্থা। ভালো করে দেখে নাও। 5 দিয়ে পয়েন্ট করবে আমদানি হাইপেন রপ্তানি বাণিজ্য, শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। মানে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।